চাদরে মুড়িয়ে আদরে জোছনার বর্ষায় ভেজাতে নিয়ে যাও নীলচে সাগরের তীর ঘেঁষা বালুতে মিথ্যে স্বপ্নের প্রাসাদ বানাতে দাও বাড়তে দাও বুনো ঝোপে মতন করে শুকিয়ে যেতে দাও ফুল যেমন ঝরে আমাকে চাদরে মুড়িয়ে আদরে জোছনার আমরা আছি যশোরে। যশোর থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যশোর 3 আসনের নির্বাচনী ক্যাম্পেইন দেখার জন্য অন রেকর্ড সাইফুর বাবের সাথে। যশোর 3 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনয়ন দিয়েছে তাদের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে। চলুন আমাদের সাথে। ভোট দিতে যাবেন? হ্যাঁ, অবশ্যই ভোট তো দিতেই হবে। এই আসনে যে এমপি নির্বাচিত হবে হ্যাঁ। বা এই দেশে যে সরকার গঠন করবে তার কাছে আপনাদের চাওয়া পাওয়াটা কি থাকতে পারে? আমাদের চাওয়া পাওয়া তো আসলে আমরা তো দিনমজুর, আমাদের কি আর চাওয়া পাওয়া, চাই ভালো যশোর, একটা উন্নত যশোর হবে। যে রাজা হোক প্রেসিডেন্ট হোক দেশটা ভালোভাবে চালাক, এর নেশা দ্রব্যটা তাড়াতাড়ি তুলে দিক। হ্যাঁ, ভোট হলে তো ভোটের দিন ভোট দেবো, অবশ্যই দেবো। 1 নম্বর মেন সমস্যা হলো মনে করেন এই সন্ত্রাসীরা, এরাই মনে করেন দেশটারে জ্বালার পোড়াও করে খাইলো। আমাদের অনেক কিছু আশা থাকবে তাদের কাছে, এমপি নির্বাচন যারা করবে দিকের মাঝে দাঁড়াবে। পরিবেশটা ভালো থাকুক আর আমরা কোনো বিপদ আপদে পড়লে তারা যাতে সহযোগিতা করে। সবাই যাতে শান্তিতে থাকে, বাংলাদেশে অন্যায় বিচার যাতে না করে। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের ভোটে ধানের শীষ মার্কে আপনারা ভোট দিয়ে তারেক রহমানকে যদি আমরা প্রধানমন্ত্রী করতে পারি, ইনশাল্লাহ এইখানে অন্তত সুশাসন থাকবে। আর সবচেয়ে বড় ব্যাপার, এই এলাকায় আপনারা দীর্ঘদিন যাবৎ সন্ত্রাস এবং মাদকের কারণে কষ্ট পেয়েছেন। আমরা ইনশাল্লাহ সন্ত্রাস এবং মাদক মুক্ত করবো এলাকা, যাতে নির্ভয়ে নিরাপদে বাড়িতে থাকবে। ভালো থাকবে সকলে, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি অনিন্দ্য ইসলাম অমিত, আমার আব্বা নাম আমি ধানের শীষ মার্কেটে। কেমন আছো আমরা? আমি অমিত। সালাম দাও। যেটা করতে পারে, কারণ আজকে একটা আজকে একটা প্রোগ্রাম আসছে। আমরা একটা ছোট্ট একটা ঘর বানিয়েছি তাদের প্রবাসীর পক্ষ থেকে, যেটা ফর্মালি একটা দোয়া তাফের মাধ্যমে হ্যান্ডেল। সকালবেলা সব বাসা বাড়িতে যেহেতু বিরক্ত করতে পারছে, সেটা খারাপও দেখায়। আমার সময় এত কম, সকল জায়গায় পৌঁছাতে পারবো। আমার একটা ছোট্ট অনুরোধ, যাদের সাথে দেখা হয় বাড়িতে কোনো প্রতিবেশী, একটু বলেন যে আমি সালাম পৌঁছে দিয়েছি। কেমন আছেন আপনারা? আমরা 1 বছর ধরে আমাদের কোনো আমাদের সামনে এসে পাশে কেউ দাঁড়ায়নি। ধর্মের মতো চর্চা করতে হবে। কোরআন হাদিসকে অনুসরণ করে মুসলমানরা করবে, গীতা বাইবেলকে অনুসরণ করে অন্য ধর্ম পালন করবে।
আমার এলাকায় যে ভালো কাজ করবে তাকেই ভালো বলবো। অমিত সাহেব তরিকুলের ছেলে, তরিকুল যশোরের জন্য অনেক কিছু করেছে। এরকম আমরা আশা করি তার ছেলে যখন, তার ছেলে খুব ভালো করবে আশা করা যায়। হ্যাঁ, ভোট দিতে যাব। এটা আনন্দ নয়, 17 বছর পরে ভোট দিতে যাব, কত আনন্দ তো। ধানের শীষ মার্কেটে দাঁড়িয়ে এদিকে যাচ্ছিল, ওখান থেকে নামলাম, কিছুই না, শুধু আপনাদের পাশে। আমি তোমাদের চাচ্ছি আমি চলে আসছি, ঠিক আছে? আর তোমরা বাড়ি গিয়ে আজকে বলবে যে অমিতাভকে এসেছিল, দেখা হচ্ছে, তার সাথে তোমাদেরকে সালাম দিয়ে বাড়ি গিয়ে আজকে সালাম দিবে তো? ভালো থাকবে, আসসালামু আলাইকুম। সকাল বাজে 8:30। আমরা আছি এখন শহীদ মশিউর রহমান সড়ক বা কদমতলা মোড়ে, যশোরের। এটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে পড়ে। এখানে জনসংযোগ করছিলেন ধানের শীষে মনোনীত প্রার্থী জনাব অনিন্দ ইসলাম অমিত। এলাকার মানুষজনের সঙ্গে কথা বললেন। মূলত রাস্তায় তিনি জনসংযোগ করেন। এত সকালে রাস্তায় বিশেষ করে স্কুল গোয়িং শিক্ষার্থীদের, ছাত্রছাত্রীদের অভিভাবকেরা ছিলেন, মুরব্বীরা ছিলেন, যারা হয়তো হাঁটতে বের হয়েছেন, তার সঙ্গে তার কর্মীরা ছিলেন। এখন তিনি যাচ্ছেন টাউন হল মাঠের দিকে একটি স্পোর্টস ইভেন্ট উদ্বোধন করতে। আছি যশোরের টাউন হল মাঠে। এখানে আমরা দেখতে পাচ্ছি যশোর জেলা ছাত্রদল একটি মিনি ম্যারাথনের আয়োজন করেছে। এটা উদ্বোধন করতে এসেছেন মূলত আমাদের এখানকার প্রার্থী জনাব অনিন্দ ইসলাম অমিত। তো স্পোর্টস ইভেন্ট একটা খুবই ন্যাচারাল বিষয় একজন রাজনীতিবিদের জন্য। আর এলাকায় বিভিন্ন রকমের স্পোর্টস ইভেন্ট তাদের উদ্বোধন করতে হয় বা পৃষ্ঠপোষকতা করতে হয় বা কোনো না কোনোভাবে ফ্যাসিলিটেট করতে হয়। এটার অবশ্যই পজিটিভ দিক আছে। এটা তরুণদেরকে স্মার্টফোনের বাইরে নিয়ে গিয়ে, অন্যান্য বাজে অভ্যাসের বাইরে নিয়ে গিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে মনোযোগ রাখতে চেষ্টা করে। বাট এইটা কিছু দলীয় প্রোগ্রামও বলা যায়, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ব্যানারে হচ্ছে এবং সেখানে তিনি এসছেন। সেখানে হয়তো বা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন। আমরা আয়োজকদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। সো ফার লুকস ভেরি নর্মাল লাইক এনি আদার পার্টি ইভেন্ট। লেটস সি হাউ ডিফারেন্ট। এখানে আমি আসছি ম্যারাথনে অংশ নিতে, কিন্তু এখানে এসে যা দেখলাম মেয়েদের অংশগ্রহণ প্রচুর কম। আমরা এই ভোটের মাধ্যমে যে আমাদের প্রার্থী 3 নম্বর যশোর 3 আসনে, তার কাছে একটাই চা, মেয়েদের যেন স্বাবলম্বী করে তোলা হয়। ছাত্র দলের আজকের এই কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতার একটি বার্তা ছড়িয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। আমরা এখন বসে আছি যশোর শিল্পকলা একাডেমিতে। পেছনে হচ্ছে শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম, যেখানে এই মুহূর্তে একটি দলীয় কার্যক্রম বা একটি পিওর নির্বাচনী কার্যক্রম চলছে, যেখানে জনাব অনিন্দ ইসলাম অমিত তার নির্বাচনী এজেন্ট যারা থাকবেন, পোলিং এজেন্ট যারা থাকবেন বিভিন্ন কেন্দ্রে, তাদেরকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। আমরা এখানে ঢুকছি না, কারণ হচ্ছে এই বিষয়টি একটু ব্যক্তিগত বিষয়, একটু সিক্রেট বিষয়। এটা এক একজন প্রার্থীর এক এক নির্বাচনী কৌশল থাকে, তারা সেই কৌশল অনুযায়ী কাজ করেন। তো সেই ট্রেনিংটাই আসলে পোলিং এজেন্টদেরকে দেওয়া হচ্ছে, যে পোলিং এজেন্টরা তাদের দায়িত্ব কীভাবে পালন করবেন, কোন কোন বিষয়গুলোতে তাদের ফোকাস রাখতে হবে, কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে প্রার্থীর পক্ষ থেকে।
তো সেটি চলছে, সেই কার্যক্রম চলমান আছে। কার্যক্রম শেষে জনাব অনিন্দ ইসলাম অমিত বের হবেন, বের হয়ে দুপুরে একটা বিশেষ প্রোগ্রাম আছে, তা এখনই আপনাদের বলবো না, প্রোগ্রামটা দেখাবো। শহরের প্রায় 15-20 কিলোমিটার দূরে একটি জায়গাতে আমরা যাব, সেখানে। ততক্ষণ আমাদের সাথে থাকবে। যেমনটা বলছিলাম যে আজকে দুপুরে একটি বিশেষ প্রোগ্রাম, এখন পর্যন্ত আমরা এরকম প্রোগ্রাম আসলে দেখিনি। আমরা অনেক শুনেছি বিভিন্ন সময়, কিন্তু আমরা নিজে দেখার সুযোগ হয়নি। এই বিশেষ প্রোগ্রাম কিসের জন্য? আজকে একজন মহিলা, যা বাচ্চার মা, তাদের দুজনকে তাদের স্বামী ছেড়ে চলে যায়, কারণ তাদের যে বাচ্চা, সেই বাচ্চাটি অতি ফর্সা হওয়ার কারণে, যেটাকে আমরা সরল ভাষায় শ্বেত রোগ বা ধবল রোগ অবস্থা সেটা বলে থাকি। তো এই বিষয়টি যখন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের অবগত হয়, জনাব তারেক রহমান নির্দেশ দেন যেন এই মহিলার দায়িত্ব নেওয়া হয় এবং তাকে একটি ঘর করে দেওয়া হয়। বেসিক্যালি এই বিষয়টিকে সার্বিক তত্ত্বাবধান করতে জনাব তারেক রহমান দায়িত্ব দেন জনাব অনিন্দ ইসলাম অমিতকে, এই আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী, সংসদ সদস্য প্রার্থী। তো আজকে এই ঘরটির উদ্বোধন, তো অমিত ভাই আমাদেরকে বললেন আমরা যেন সেখানে যাই। সেখানে এই ঘরটি হ্যান্ড ওভারে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন জনাব তারেক রহমান। অনুষ্ঠানটি অবশ্যই একটু ডিফারেন্ট হবে, একজন মানুষের কষ্ট কিভাবে রাজনীতির সর্বোচ্চ লেভেল পর্যন্ত পৌঁছায়, এবং সেখানে অমিত ভাইকে দায়িত্ব দেওয়ার পরে অমিত ভাই কিভাবে এই দায়িত্বটি পালন করলেন এবং আজকে হ্যান্ড ওভার হচ্ছে, এই পুরো বিষয়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আন্টি বলেছে চকলেটের কথা, তার কোন আন্টি বলেছে? ওর কাছে মামার কাছে আছে। এই যে আফিয়া, ওকে তো আমরা অনেক দিন ধরেই টিভিতে দেখতেছি। জি, আচ্ছা, মানে আপনি একটু বলবেন যে ওকে নিয়ে এখন পর্যন্ত আপনার কি কি সমস্যা ফেস করা লাগছে বা কি কি সমস্যা? এখন মনে করেন সমস্যা যে আমার একটা কাজের ব্যবস্থা লাগবে, আমার বাচ্চা নিয়ে ডাল ভাত খেতেও আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমি পাচ্ছি না। অনেকেই জানছে কি যে আমি অনেক টাকার মালিক হয়েছি, অনেক টাকা পয়সা পাইছি, আমার আসলে আমি এগুলো আমার কিছুই হয়নি, বুঝতে পেরেছেন? আমার এখন ডাল ভাত খেতেও অনেক কষ্ট হচ্ছে। আমি চাই আমি একটা কাজ, আর আমার এই ঘরটা দিয়েছে তারেক রহমান, কিন্তু একটা জানলা দরজা দিয়েছে, তা মনে করেন টিন। আমার তো স্বামী নেই, বাচ্চাটা নিয়ে থাকবো, আমি সেফভাবে থাকতে পারবো না, কারণ অনেক মানুষ অনেক ধরনের কথা বলতেছে। ওর এই যে অবস্থা, যেটা অ্যালবিনো, মানে এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, আসলে সমাজে হওয়া উচিত, কিন্তু সমাজ থেকে বা অন্যান্যভাবে আপনি কি কি সমস্যা হয়েছে? যে বাচ্চা বেশিরভাগ আপা ডাক্তারের কাছে রাখতে হয়, কিন্তু পেরে উঠি না, হয়েছে বলে এর বাবা মাকে ছেড়ে দেছে, যে বাচ্চা এরকম হয়েছে, বাচ্চার এখনো পর্যন্ত সে খোঁজ খবর নেয়নি, ওর বাপ বাইরে চলে গেছে, এখনো খোঁজ খবর নেয় না। আচ্ছা, ওর পড়াশোনা নিয়ে আপনার কি মানে কোনো চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা আছে। এখন তারেক রহমান যেহেতু আমার ঘর করে দিয়েছে, দেখেছে যে আমি খারাপ অবস্থায় আছি, আমার থাকার স্থানও নেই ঘরের, তাই বলেছে যে তার পড়াশোনার দায়িত্ব নেবে। তার সাথে আজকে আমি কথা বলবো, আমার বাচ্চাও কথা বলবে, খুব আনন্দই আছি, খুব ভালো লাগতেছে। তো আমরা শুনছিলাম আফিয়া এবং আফিয়ার মায়ের গল্প। এ বিষয়ে আসলে বেশি কিছু বলবো না, প্রোগ্রাম শুরু হচ্ছে, আমরা প্রোগ্রামে চলে যাই। আমার নাম মনিরা খাতুন, আমার মেয়ের নাম আফিয়া খাতুন। আমার একটা থাকার জায়গা ছিল না, ঘর ছিল না, আমার বাচ্চা নিয়ে এখানে ওখানে রাত থাকতাম চাচার বাড়ি। কিন্তু তারেক রহমান ভাই তিনি বাইরে থেকে দেখেছেন যে আমার একটা থাকার স্থান নাই, ঘর নাই, তিনি আমাকে একটা ঘরের ব্যবস্থা করার জন্য অমিত ভাইকে পাঠিয়েছেন আমাদের বাড়ি।
তিনি এসে দেখেন আসলে আমার একটা থাকার ঘর নেই, আর আমি চাই যে আমার বাচ্চা নিয়ে একটু কাজ করে খেতে, আমি চাই তারেক রহমান ভাইয়ের কাছে যে আমার জন্য একটা কাজের ব্যবস্থা করে দেন, যে আমি বাচ্চা নিয়ে যাতে ডাল ভাত দুটো খেতে পারি। এখন আমার অবস্থা যে ডাল ভাতটা দুটো খাবো সেরকম অবস্থায় এই স্থানে আমি দাঁড়াতে পারছি না, তাই আমি চাই আমার একটা কাজের ব্যবস্থা করে দিন, তিনি যেন দেন। আজকে একটা অনাথ শিশু আফিয়া এবং তার মায়ের জন্য একটা নতুন ঘর তৈরি হয়েছে এবং সেই ঘরে ওঠার পূর্ব মুহূর্তে আফিয়ার শুভানুধ্যায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া মাহফিল এই প্রত্যন্ত গ্রামে, রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান মহোদয় এখানে সংযুক্ত হয়েছেন, উপস্থিত হয়ে এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এই কারণে প্রথমেই আমি তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বলতে কোনো দ্বিধা নেই, এটি আমারই ব্যর্থতা, আমারই সীমাবদ্ধতা যে গণমাধ্যম যখন এই অনাথ পরিবারটির সংবাদ পরিবেশন করেছেন, আমার আগে আমার প্রিয় নেতা তারেক রহমান দেশের বাইরে থেকে সেই সংবাদটি জেনেছেন, দেখেছেন। ওনার পাঠানো একটি মেসেজের পরিপ্রেক্ষিতেই আসলে পরবর্তীতে আমি এখানে আসি। তাই আবারও আমার ব্যর্থতা এবং দুর্বলতা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। এরপর আমরা চেষ্টা করেছি আমাদের প্রিয় নেতার নির্দেশনা ক্রমে এই পরিবারের পাশে দাঁড়ানো। আমি আজকে শুধু এখানে উপস্থিত সকলের কাছে এইটুকুই অনুরোধ করব, ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ওনার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশবাসীর জন্য সারাটা জীবন উৎসর্গ করেছেন, দেশবাসীর যে কাজ করেছেন। আমরা আসুন সকলে মিলে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকেও সেই তৌফিক দেন যাতে করে তিনি তার বাবা এবং মায়ের দেখানো পথে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে তার বাকিটি জীবন আত্মত্যাগ করতে পারেন। আফিয়া এবং আফিয়ার মা সহ এই গ্রামের মুরব্বীবর্গ, মা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানটা কিন্তু একটু ভিন্ন রকমের অনুষ্ঠান। এটা কোনো রাজনৈতিক কোনো অনুষ্ঠান না। সাধারণত রাজনৈতিক অনুষ্ঠানে কি হয়, এই কেউ স্লোগান দিচ্ছে, কেউ মিছিল করে একসাথে দল বেঁধে মানুষজন আসছে। দেখুন আজকের অনুষ্ঠানটা একটা অন্যরকম অনুষ্ঠান, যেখানে একটা শান্তির স্পর্শ আছে, একটা ছায়ার স্পর্শ আছে। আমরা যারা রাজনীতি করি, আমরা রাজনীতিটা করি কাদের জন্য? আমরা রাজনীতিটা করি দেশের মানুষের জন্য। রাজনীতির অর্থ কি সবসময় মিছিল, মিটিং, স্লোগান? হ্যাঁ, মিছিল, মিটিং, স্লোগান রাজনীতির একটি অংশ বই, কিন্তু তার বাইরেও তো রাজনীতির অংশ আছে। মানুষের বিপদে আপদে, বিভিন্ন সময় ঝড়, বৃষ্টি, তুফান, বন্যা, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগই হোক অথবা মানুষের কোনো ব্যক্তিগত দুর্যোগই হোক, সামাজিক দুর্যোগই হোক, সোজা কথায়, অল্প কথায়, এক কথায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটি হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। অন্তর্বর্তী সরকার একটি কাজ করেছে, আমরা দেখেছি কি যে রিফর্ম নিয়ে, সংস্কার নিয়ে কাজ করেছে। কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি যে এই সংস্কারগুলোর মধ্যে কি আছে, এই সংস্কার মধ্যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে, এই সংস্কারের মধ্যে অধিকাংশ বিষয় যেগুলো আলোচনা হয়েছে সাংবিধানিক বিষয়ে আলোচনা হয়েছে, আইনগত বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু এই যে আজকে আফিয়ার পাশে যে আমরা দাঁড়ালাম, আফিয়ার মায়ের পাশে যে আমরা দাঁড়ালাম, এরকম আফিয়ার সংখ্যা তো বাংলাদেশে আরো অনেক আছে। আফিয়ার মায়ের মতন এরকম অসহায় মানুষ তো আরো অনেক আছে। আমাদের রাজনীতিটাকে আমরা নিয়ে যেতে চাই, রাজনীতিটাকে শুধু স্লোগান, মিটিং, মিছিল এর মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। কাজে আসুন আজকে যদি আমাদেরকে সুন্দরভাবে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে কথা একটি, কাজ একটি। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। উপস্থিত সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসুন আমরা সেই শপথ নিয়ে আজকে আমরা এগিয়ে যাই আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার জন্য। সকলকে আবারও ধন্যবাদ। আমি বিশেষ করে অমিতকে ধন্যবাদ জানাতে চাই যে তার এত প্রতিকূলতার মাঝেও আফিয়ার পাশে এসে যে দাঁড়িয়েছে, আফিয়ার পরিবারের পাশে এসে যে দাঁড়িয়েছে। ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, আপনাদের সাথে ইনশাল্লাহ দ্রুতই দেখা হবে। আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين আপনার মা এখন ভালো ধন্যবাদ তারেক রহমান ভাইকে, অনেক অনেক ধন্যবাদ যে আমি আমার বাচ্চা নিয়ে করে থাকতে পারবো। যেমনটা বলছিলাম, জনাব অনিন্দ ইসলাম অমিত এবং তার মা নার্গিস ইসলাম দুজনই এই বাড়িতে এখন আছেন। তারা জনাব তারেক রহমানের পক্ষ থেকে বাড়িটি হ্যান্ডওভার করলেন আফিয়ার মায়ের কাছে, এবং তার বক্তব্যে জনাব তারেক রহমান যেমনটা করে থাকেন সাধারণত, তিনি আশার বাণী শুনিয়েছেন এবং জনগণের কাছ থেকে তার প্রতি সমর্থন চেয়েছেন। এখান থেকে আমরা এখন আবার শহরের দিকে যাব। অন্যান্য প্রোগ্রামস, আরও কিছু প্রোগ্রামস আছে আজকে, সেগুলো কভার করে মানুষের সঙ্গে কথা বলে আমরা ব্যাক করব। সামনে যে নির্বাচন হবে, আপনি কি ভোট দিতে যাবেন? যাব তো অবশ্যই। আপনার কি মনে হয় একটা সুষ্ঠু নির্বাচন হবে? হ্যাঁ, সুষ্ঠু নির্বাচন তো না হলে তো তখন তো আমাদের খারাপ লাগবে। ওনার ব্যাপারে উনি খুব ভালো মানুষ, এবং আমি যে কোনো ক্ষেত্রে ওনার কাছে গেলে আমি উপকার পাই। এলাকার জন্য যাতে উন্নতি হয় বা সকলেই মানে শান্তি শৃঙ্খলা ভাবে সকলেই থাকতে পারে, এইটাই আমরা তাকে আমরা ভোট দেবো। যেহেতু আমরাও এখানকার স্থানীয়, আমরাও যে সুন্দরভাবে থাকবো, নিরাপত্তাহীনতায় যাতে ভুগবো না, হ্যাঁ এই চাই। চাপ এই থাকবে, আমাদের আপদ বিপদ দেখুক। আমার সংসারে আমার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, তারে নিয়ে যেন আমরা যাই, তাকে সহযোগিতা পাই। ভোট দিতে তো যেতেই হবে, ভোট তো দিতেই হবে। কোনোই চাপ নেই, পৃথিবীটা ঠান্ডা হোক, ভালো থাকুক, এই চাই মা। এলাকার জমি যেন খারাপ না হয়, মায়ের ধর ওই যে জ্যাম এগুলো যেন না হয়, মোটরসাইকেল এইসবগুলো যেন না হয়, এইটাই আমরা চাই। কি খাচ্ছেন? জিলাপি কেমন? অনেক মজা। আমরা দাঁড়িয়ে আছি যশোরের অত্যন্ত বিখ্যাত একটি সিনেমা হল, মনিহার সিনেমা হলের সামনে। এটি যশোরের একটি ল্যান্ডমার্ক বলতে পারেন। 1983 সালে প্রতিষ্ঠিত হয়ে আজকে পর্যন্ত এটি অপারেশনাল। আমরা শুনেছি এটি কিছুদিন পরে ভেঙে ফেলা হবে, এখানে একটি মাল্টি স্টোরিড শপিং মল বা এই জাতীয় কিছু একটা তৈরি করা হবে। যশোরে শুধু 1983 সালের স্থাপনা না, যশোর এই অত্র অঞ্চলের, এই উপমহাদেশের এ পাশটার সবচেয়ে পুরনো টাউন হলগুলোর মধ্যে একটি। 1800 সালের পরে যশোর প্রপার মিউনিসিপ্যালিটির মর্যাদা পায়, এবং পরবর্তীতে যশোর এখানে শহর, শিক্ষা বোর্ড এবং পরবর্তীতে এই অঞ্চলের একটা হাবে পরিণত হয় যশোর শহর। যশোর নিয়ে কথা বললে যশোরের হেরিটেজ নিয়ে অবশ্যই কথা বলতে হবে। এই মুহূর্তে আমরা আছি যশোর জেলা বিএনপির কার্যালয়ে। ভেতরে একটি ওয়ার্ড কমিটির বৈঠক চলছে, নির্বাচনী প্রস্তুতি সভা। এখানে বেশ কয়েকটি ওয়ার্ডের নেতাকর্মীরা আছেন। স্বাভাবিক কারণেই সেই বৈঠকটি আমরা আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু ওই বৈঠকটির পরে আমরা কথা বলবো এখানকার প্রার্থী জনাব অনিন্দ ইসলাম অমিতের সঙ্গে। বেশ কয়েকটি প্রবলেম আমাদের চোখে পড়েছে, মানুষের সঙ্গে কথা বলে বেশ কিছু জিনিসের ক্ল্যারিফিকেশন দরকার বলে আমাদের মনে হয়েছে। সেগুলো নিয়ে জনাব অনিন্দ ইসলাম অমিতের সঙ্গে কথা বলবো। এর বাইরে তার থেকে জানার চেষ্টা করব এই আসন নিয়ে তার ব্যক্তিগত কোনো বিশেষ প্ল্যান আছে কিনা। দর্শক, আমরা প্রায় 1.5 দিন ধরে আছি যশোরে জনাব অনিন্দ ইসলাম অমিতের নির্বাচনী ক্যাম্পেইন, যদিও এখনো অফিসিয়ালি শুরু হয়নি, তারপরে নির্বাচনী কার্যক্রম থেমে থাকে না, এগুলো কভার করছিলাম। এখন মেইন পার্টে আছি, যেখানে আমরা শুনবো এই আসনের প্রার্থী জনাব অনিন্দ ইসলাম অমিতের কাছ থেকে এই আসন সম্পর্কে, তার নিজের সম্পর্কে। ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি সারাদিন, আমি ভালো আছি, তারপরে একটু ইন্টারাপ্ট করলাম যে আপনি সারাদিন অনেক ব্যস্ত, এখন 10টার মতো বাজে, এরপরেও আপনার বেশ কয়েকটা স্কেডিউল আছে, আমরা খুব দ্রুত শেষ করে দিব। প্রথম কথা হচ্ছে ভাই, আমরা এলাকায় অনেক জায়গায় কথা বলেছি, বিভিন্ন বাজারে গিয়ে মানুষ
মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি আপনার আসনে, এবং মোটা দাগে যেটা দেখতে পেয়েছি আমরা, মানুষের সে অর্থে চাহিদা কম, খুব আহামরি কিছু যে চাচ্ছে সেরকম না। কিছু সমস্যা আছে, এবং রাস্তাঘাটের ব্যাপারে কিছু মানুষ বলেছে। নারীদের কাছ থেকে আমরা শুনেছি তারা আরও বেশি কাজের সুযোগ চায়। এর বাইরে কিছু কিছু নিরাপত্তা সংক্রান্ত ইস্যু আছে। এখানে হিন্দু ভোটার অনেক আছেন, তারা স্বাভাবিকভাবে কিছু নিরাপত্তা ঝুঁকিতে ছিলেন, সেগুলো নিয়ে আপনার কাছ থেকেই তারা ই করতে চান। এবং আরেকটি বিষয় আছে, আপনাকে অনেক মানুষকে নিজের ছেলে, ভাইপো এই হিসেবে দেখেন। তো ওভারঅল আমরা যেটা দেখেছি যে প্রবলেমগুলো সলিউশন, মানে খুব বেশি প্রবলেমে তারা সলিউশন চান না, রাস্তাঘাটের সলিউশন চান, নিরাপত্তা চান, ইকুয়াল অপরচুনিটিস চান, এবং কিছু কিছু মানুষ বলেছেন যে পৌর এলাকাতে পানির একটু সমস্যা আছে। আপনি একটু বলবেন আপনার জায়গা থেকে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার শেষ অংশটা দিয়েই বলি, যশোরের মানুষের সাথে আমাদের সম্পর্কটা তো এইরকমই। এখানে কে কোন ধর্মে বিশ্বাস করে, কে রাজনৈতিক দর্শন কি, কার পেশা কি, ধনী না গরিব, এটা কখনো আমাদের কাছে খুব গুরুত্ব পায়নি। যশোরের মানুষ সকলে আমাদের আত্মীয় স্বজন, সকলে আমাদের বন্ধু, সকলের স্বজন, সম্পর্কটা এরকমই ছিল এবং এটাই যশোর ছিল। আনফর্চুনেটলি গত 17-18 বছরে একেবারে সুপরিকল্পিতভাবে এই সম্পর্কগুলো নষ্ট করা হয়েছে, সামাজিক বন্ধনগুলোকে ধসে দেওয়া হয়েছে। আমার প্রায় যেটা টার্গেট, আমি চাই সৌহার্দ্য, সম্প্রীতি এবং সহাবস্থানের শহর গড়ে তুলতে, যে সংস্কৃতিটা যশোর মানুষ গর্ব সহকারে প্রকাশ করতো এবং যেটা চর্চা করতো। সো এইটাকে পুনরুদ্ধার করতে চাই। আপনি যেটা বললেন যে খুব বেশি চাহিদা নেই, যদি এই সংস্কৃতিটা ফিরিয়ে আনতে পারে, আমি মনে করি আমরা সকলে মিলেমিশে একটা নতুন বাংলাদেশ করতে পারবো। নতুন বাংলাদেশ গড়তে চাইলে তো নতুন করে যশোরও গড়তে হবে। সেটা শুধু ইনফ্রাস্ট্রাকচার নতুন করে গড়তে হবে না, আপনার আমার মনোজাগতিক একটা পরিবর্তন আনতে হবে, যে একটা ইনক্লুসিভ বাংলাদেশ চাই আমরা, অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ গঠন করতে চাই, সে মানসিকতার জায়গাটা ঠিক, এটা নিয়ে আমরা কাজ করছি। এই যে আপনি বললেন, আমি একটা জাস্ট প্রোগ্রামের মাঝপথে আসলাম, আমি একটা বিজনেস কমিউনিটির সাথে একটা মিটিং ইজ অনগোয়িং, তার মধ্যেই কথা বলছি। এখানে উন্নয়নের যে বিষয়গুলো আছে, আসলে আপনি দেখবেন, এটা হয়তো আমার মুখ থেকে শুনলে অন্যরকম লাগবে, কিন্তু রিয়ালিটি জায়গাটা হচ্ছে যশোরের যে আমার দলের রাজনীতিতে বিশ্বাস করেন না, কিংবা ব্যক্তিগতভাবে হয়তো আমাকে অপছন্দ করেন, আমার বাবাকে হয়তো বা কখনো ভোট দেননি, এমন মানুষও নির্দ্বিধায় স্বীকার করবেন যশোরে যা কিছু হয়েছে আর যা কিছু দেখা যায় সবই আমার বাবা তরিকুল ইসলামের হাতে করা। তরিকুল ইসলাম সাহেবের হাতে করা, অথবা তরিকুল ইসলাম সাহেব এটা নিয়ে এসেছেন। তরিকুল ইসলামের হাতে গড়া মানেই আসলে এটা বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমানের আনুকূল্যে বিএনপির পৃষ্ঠপোষকতায় গড়া বিষয়গুলো হচ্ছে এইটা। কিন্তু দীর্ঘদিন যাবৎ মানুষ এই উন্নয়ন বঞ্চিত। কেন জানি আমাদের জনপ্রতিনিধিরা ন্যূনতম কাজ করলে না। এখানে আমার কাছে মনে হচ্ছে মানুষের সাথে কথা বলে, একদিকে তো জনপ্রতিনিধি বলতে তো আপনি জনগণ আপনাকে প্রতিনিধি বানালেন, আপনি জনপ্রতিনিধি। এখানে তো সেই অর্থে জনপ্রতিনিধি ছিল না, কারণ জনগণের ভোট লাগেনি। সো তারা এমপি মন্ত্রী হয়েছেন, স্থানীয় সরকারের বিভিন্ন কাঠামোয় তারা নেতৃত্ব দিয়েছে, সেখানে জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা ছিল। এটা যেমন একটা বিষয়। আরেকটি বিষয়, তাদের সামাজিকভাবে কিংবা রাজনৈতিকভাবে থ্রু এ প্রসেস তারা বেড়ে ওঠেনি। সোশ্যাল কমিটমেন্ট অ্যান্ড পলিটিক্যাল কমিটমেন্টের জায়গাটা তাদের ল্যাকিং ছিল, সক্ষমতা ছিল না, মেলবন্ধনের কারণে আসলে তারা ফেইল করেছে। তো ন্যাচারালি এটা তো তাদের পিপলের একটা এক্সপেকটেশন আছে, তাদের রাস্তাঘাট অনেক জায়গায় ব্যবহার অনুপযোগী হয়েছে। এই শহর কোনোদিন পানির তলে যায়নি, এটা কোনোদিনই এটা অচিন্তনীয় বিষয়। গত কয়েক বছর যাবৎ একটু বৃষ্টি হলে পানির তলে চলে যাচ্ছে শহরের একটা বিস্তীর্ণ এলাকা। তার মানে এটা অপরিকল্পিত উন্নয়ন হয়েছে, নগরায়নটা অপরিকল্পিত হয়েছে। আপনি কাজ করেছেন, আপনার মতো ড্রেন বানিয়েছেন, রাস্তা বানিয়েছেন, ওটাতে কোন হাইটে করতে হবে, মানুষের ওখানে উপকার হবে না ক্ষতি হবে, এটাও কেউ জানার চেষ্টা করেনি। তো এই ব্যাপারগুলো আমি তো প্রত্যেকটা পাড়া মহলে মানুষের সাথে কথা বলে মিশে আমি এই ব্যাপারগুলো বুঝেছি। তো সুযোগ আল্লাপাক যদি দেন, যশোরবাসী যদি এই সুযোগটা আমাকে তৈরি করে দেন, অবশ্যই এই মানুষগুলোর সাথে কথা বলে তাদের মতামতের ভিত্তিতেই এইগুলোকে আমরা সংশোধন করতে চাই। যশোর তো আপনারা জানেন সীমান্তবর্তী এলাকা, এটা মাদক এবং অস্ত্রের রুট হিসেবে অনেক সময় ব্যবহার হয়। যদি আপনি একটা বলেছিলেন, সরি টু ইন্টারাপ্ট এগেইন, একজন এই মাদক এবং চোরাকারবারি এবং ক্রাইমের সাথে রিলেটেড যে কিছু কিশোর গ্যাং সংক্রান্ত ইস্যু আসছে। জি, তো হ্যাঁ, তো এটা আমি যেটা বলছিলাম, এটা তো সীমান্তবর্তী এলাকা, তো মাদক এবং সন্ত্রাসের ক্ষেত্রে, অস্ত্রের ক্ষেত্রে অনেক সময় একটা রুট হিসেবে ব্যবহার হয়। এটা বন্ধ করা যায় কখন জানেন? আপনি যদি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করেন। এগুলো ক্রাইম বাড়ে কীভাবে? আইদার আপনি রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দেন, নাইলে সামাজিকভাবে পৃষ্ঠপোষকতা দেন, নাইলে প্রশাসনিকভাবে পৃষ্ঠপোষকতা। এই তিনের কোনো না কোনো পৃষ্ঠপোষকতা ছাড়া কিন্তু বাড়তে পারে না। সো যদি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করা যায়, অটোমেটিকলি অন্য দুটো নিয়ন্ত্রণ করা সহজ হয়। আমার এদের এটা নজির আছে। 2001 থেকে 2006 আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম
যশোরে মাদক এবং সন্ত্রাস নির্মূল করেছেন। সো দিস ইজ মাই কমিটমেন্ট টু দ্য পিপল অফ যশোর, যে আল্লাহ পাক যদি সেই সুযোগটি তাদের জন্য কাজ করবার দেন, আমি যশোরের সন্ত্রাস, মাদক এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য মুক্ত করব। দেখেন 2006 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যশোরবাসীর জন্য একটি মেডিকেল কলেজ করবার ঘোষণা দিয়েছিলেন। আমার বাবা প্রায় লক্ষাধিক জনগণকে সাক্ষ্য রেখে ম্যাডামের কাছে এই অ্যাপ্রোচটি করেছিলেন। ওই অল্প সময় ওই বিএনপি শেষ মেয়াদেও জমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ইনিশিয়ালি যে কাগজপত্র সব কিছুই রেডি হলো, সরকার পরিবর্তন হলো। এই 18 বছরে মাত্র 2-3 বছর আগে মেডিকেল কলেজের ভবনটা হয়েছে, কিন্তু স্টিল মেডিকেল কলেজ হাসপাতাল যশোরবাসী পায়নি। আপনি যদি 250 বেড হাসপাতালে যান, যে 250 হাসপাতালটাও ম্যাডাম খালেদা জিয়া তৈরি করে দিয়েছেন, সেখানে কার্যত অন অ্যান এভারেজ প্রতিদিন 800-র উপর রোগী ভর্তি থাকে। 250 জনের ডাক্তার, 250 জনের নার্স, 250 জনের খাবার, 250 জনের ওষুধ দিয়ে যদি 800-850 লোক ভর্তি রোগীকে চিকিৎসা দিতে, আউটডোর আমি বাদই দিলাম, তাহলে এটা সম্ভব না। একটা টোটালি কলাপস করেছে। সো এটা যশোরবাসীর প্রতি আমার কমিটমেন্ট। আমি কথাও বলেছি আমার দলের শীর্ষ নেতৃত্বের সাথে, যদি আমরা সরকার গঠন করতে পারি, ইনশাল্লাহ আমরা যশোরের মানুষকে সেপারেট একটা 500 বেড মেডিকেল কলেজ হাসপাতাল উপহার দিতে চাই, চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই যে বিষয়গুলো, সামাজিক নিরাপত্তা যে ব্যাপারটা, যদি মাদক আমি নিয়ন্ত্রণ করতে পারি, যদি সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করতে পারি, যদি কিশোর গ্যাংয়ে দৌরাত্ম্য কমাতে পারি, অটোমেটিকলি সামাজিক নিরাপত্তা কিন্তু নিশ্চিত করা যাবে। এবং আপনারা দেখবেন যে বিএনপি জিরো টলারেন্স নীতির মধ্যে আছে। 5ই আগস্ট 2024 গণ অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে আমার দলে যে সমস্ত নেতাকর্মী ব্যর্থ হয়েছেন, তারা কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অনেকে সামনের কাতারের যোদ্ধা ছিলেন, যারা শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, যারা একজন শতাধিক মামলার আসামি, বারবার জেলে গেছেন। কিন্তু যখনই আমরা দেখেছি যে তারা জুলাই স্পিরিট ধারণ করতে ব্যর্থ হচ্ছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ব্যক্তি চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, এই দর্শন থেকে চ্যুত হয়েছেন, আমরা কিন্তু তাকে দলে রাখিনি। আমরা কিন্তু এক্সাম্পলারি পানিশমেন্ট তাদের ক্ষেত্রে দিয়েছি। সো আমরা বলতে পারি যে এখানে আমরা এটা নজির স্থাপন করেছি। এটা জনগণের প্রতি আমাদের ওয়াদা, জনগণের প্রতি আমাদের অঙ্গীকার, যে জনগণ যদি আমাদেরকে আবার রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন, আমাদের প্রায়োরিটি হবে জনগণ, আমাদের প্রায়োরিটি হবে বাংলাদেশ, এবং তার স্বার্থের জন্য যেটা করার, যতটুকু স্যাক্রিফাইস করার দরকার আমরা স্যাক্রিফাইস করতে রেডি। গত 17-18 বছরে তো অনেক স্যাক্রিফাইস করেছে দল, গড়বার প্রয়োজনে যদি আরও কিছু স্যাক্রিফাইস করতে হয়, উই আর রেডি টু ডু দ্যাট। একটা ব্যক্তিগত প্রশ্ন করব, তারপরে আপনাকে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা আপনাকে ঠিক করে দেবো ইনশাল্লাহ। ব্যক্তিগত প্রশ্নটা হচ্ছে যে আপনি যেমনটা বলছিলেন যে যশোরের সব মানুষ জানে যে যশোরে যা হয়েছে, মডার্ন যশোরে যা হয়েছে সব কিছুই আপনার প্রয়াত বাবা জনাব তরিকুল ইসলাম সাহেবের হাত ধরে হয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন, জাতীয়তাবাদী দল পরিচালিত সরকারে বলেন, সব জায়গাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, শুধু যশোরের জন্য না, সমগ্র বাংলাদেশের জন্য, যদি আমি সেভাবে বলি। এবং এলাকাতে ঘুরে আমরা দেখলাম যে আপনার উপর যে প্রত্যাশা, আমার ভাই, আমার ছেলে বা আমার ভাইপো, এই রাজনীতির শুরুর দিন থেকে এতদিন আপনি এখন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন বিএনপির মতো একটি বড় দলে, এতদিন পর্যন্ত প্রতিদিনই তো আপনার এই চাপটা, আসলে এই চাপ বা এই সুযোগ, আপনি এটাকে কিভাবে দেখেন? এটা তো নিয়ে আপনাকে এটা আমার কাছে অনেকে বলে, কিন্তু আমার কাছে এটা কখনো চাপ মনে হয় না। হয় কি এটা হয় কি, মানুষের ভালোবাসা, মানুষের আবেগ। দেখেন, আমাদের কোনো পুঁজি নেই, রাজনীতিবিদের, রাজনৈতিক কর্মীর কোনো পুঁজি নেই, এই জনগণের ভালোবাসাটাই কিন্তু পুঁজি। হাসিনার চোখে চোখ রেখে লড়াই করেছি, হাসিনার পেটোয়া পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা করিনি। শক্তিটা কোথায় ছিল? আমাদের তো অবৈধ অর্থ নেই, কোমরে তো অবৈধ অস্ত্র নেই, আমার শক্তি ছিল যে এই জনগণ, জনগণের ভালোবাসা। মাসের পর মাস পালিয়ে বেরিয়েছি, এই শহরেই থেকেছি, কোনো না কোনো বাড়ি, কোনো না কোনো মা, কোনো না কোনো চাচা তোমাকে আশ্রয় দিয়েছেন। তাহলে এই সম্পর্কটাই হচ্ছে মূল পুঁজি। এই সম্পর্ক আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল ভেরি ইন্টারেস্টিং, হৈবতপুর ইউনিয়নের 7 মাইল বাজারে আমি গণসংযোগ শুরু করেছি সকালবেলা। তো ন্যাচারালি আমি যখন একটা দোকানে হাত মিলাচ্ছি, পাশে থাকা আমার দল একজন কর্মী আমাকে পরিচয় করে দেবার চেষ্টা করছেন ওই মুরব্বীর সাথে। তো উনি বুঝতেন যে ভাইপোরে পরিচয় করাতে হবে, উনি তো জাতীয় ভাইপো। তো রিলেশন ইজ সাচ। যশোরের মানুষ, আমি মনে করি আই এম রিয়েলি ব্লেসড, যশোরের মুরব্বীরা আমাকে তাকে সন্তানের মতোই দেখে, আর আমার প্রজন্মের সকলে আমাকে ভাইয়ের মতনই বিবেচনা করেন। এই সম্পর্ক তো একদিনে তৈরি হয়নি, এটা বহু বছরের চর্চার বিষয়। আপনি মানুষের সাথে মিশতে মিশতে, মানুষের আপদ বিপদে সুখে দুঃখে থাকতে থাকতে, এটা মানুষ যদি ফিল করে যে না এই ব্যক্তিটা তার আপন, এই ব্যক্তি তার স্বজন, তাহলে এটা হয়। আমরা সৌভাগ্যবান, দীর্ঘদিন ধরে আমার পরিবারের, আমার বাবার, আমার মায়ের এই কাজ করবার অভিজ্ঞতার আলোকে আমার রাজনৈতিক সহকর্মীদেরও মানুষের পাশে থাকবার কারণে মানুষ অনিন্দ্য ইসলাম অমিতকে তার ঘরের ছেলেই মনে করে। আর সে কারণে আমি তো খুব জোর গলাই বলি,
আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর 3 আসন থেকে যদি ধানের শীষ মার্কা বিজয় হয়, সেটা আসলে আমার বিজয় হবে না, এটা সমগ্র যশোরবাসীরই জয় হবে। আপনার কাছে শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আপনি অনেকগুলো বিষয় বললেন, অনেকগুলো পরিকল্পনা নিয়ে বললেন। আপনি হোপফুলি 12 ফেব্রুয়ারিতে যদি আপনার পক্ষে রেজাল্ট আসে, যেটা আপনি অলরেডি ডেডিকেট করে দিচ্ছেন যশোরবাসীকে, আপনি প্রায়োরিটি বেসিসে কোন কাজটা করবেন যশোরের জন্য? আমি প্রথমেই এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবার চেষ্টা করব, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবার চেষ্টা করব। সামাজিক নিরাপত্তা নারীর জন্য যেমন, পুরুষের জন্য তেমন, মুসলমানের যেমন হিন্দুর জন্য তেমন। এখানে সনাতন ধর্মাবলম্বীদের একটি বৃহৎ অংশ আছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন। একেবারে আমার প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায়, তার পরামর্শে আমরা রাত জেগে, একদিন দুদিন না, প্রায় 3 মাস একটানা আমরা পাড়া মহল্লা, ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ধর্মীয় উপাসনালয়ে পাহারা দিয়েছি। এটা অন্য কিছু না, এটা আমি মনে করেছি আমার ভাই কেন বিপদে পড়বে, আমার চাচা কেন বিপদে পড়বে, সে তো আমারই প্রতিবেশী, সে তো আমারও বন্ধু, আমার দীর্ঘদিনের চেনা মানুষ। এটা নৈতিক দায়িত্ব থেকে, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এটা করেছি। আপনি যেটা বলছিলেনই তো, যে খুব বেশি চাহিদা নেই, মানুষ তো আসলে সামাজিক নিরাপত্তাটাই তার কাছে প্রায়োরিটি। সে সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে, সম্ভ্রম নিয়ে শহরে বাস করতে চায়, এই জেলায় হাঁটতে চায়। সো প্রায়োরিটিটা আমি মনে করি সেটাই হওয়া উচিত, প্রায়োরিটি। আর উন্নয়নের যে চাহিদা, উন্নয়নের যে তৃষ্ণা, উন্নয়নের যে ক্ষুধা, এটা তো আছেই, যেহেতু দীর্ঘ 17-18 বছর এলাকার মানুষ উন্নয়ন বঞ্চিত। আমি তাদের সকলের সাথে কথা এভাবেই বলেছি যে আল্লাহ যদি সেই সুযোগটা আমাকে দেন, আমি প্রত্যেকটা সেক্টরের সাথে আবারও বসে একটা প্রায়োরিটি লিস্ট সেট করবো, যে কোন কাজে আবার আগে ফোকাস করা উচিত। ধরেন এখানে তো শহরে একটা অসহনীয় যানজট, আপনি দেখবেন একই পুরানো শহর, অসহনীয় যানজট, একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা। সো এই দুটো জায়গা তো আপনাকে অ্যাড্রেস করতেই হবে। আর আমি যেটা বলছি যে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো, মাদক এবং সন্ত্রাস মুক্ত করা, গ্রামীণ অবকাঠামো নাজুক অবস্থায় রয়েছে, সো গ্রামীণ সড়কগুলো সংস্কার করা অত্যন্ত জরুরি, এটা করতে হবে। যশোর থেকে খুলনা, ও মাই লর্ড, আপনি যশোর টু ঝিনাইদহ আপনি রাস্তাটা দেখেন, অবস্থাটা কি। আচ্ছা, আপনি পদ্মা সেতু পার হয়ে আপনি নড়াইলের পরে রাস্তা হচ্ছে, এরপর যশোর মুখে, তাহলে এখানে যশোর টু নড়াইল, এটা তো ইমিডিয়েটলি 4 লেন রাস্তা করতে হবে, তাই না? তো এই ব্যাপারগুলো তো অনেক দিন থেকে পেন্ডিং ইস্যু। ফর হোয়াট রিজন হচ্ছে আই ডোন্ট নো। সো এটা ইনিশিয়েট করতে হবে, এটা ইনিশিয়েট করবার জন্য যেভাবেই করার প্রয়োজন এটা করব। আই এম কনফিডেন্ট এনাফ ইন এ সেন্স, বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যে আনুকূল্য যশোরবাসীর প্রতি ছিল, আমি বিশ্বাস করি তাদের সন্তান তারেক রহমানেরও ইনশাল্লাহ যশোরবাসীর প্রতি সেই আনুকূল্য থাকবে, সেই মমত্ব থাকবে ইনশাল্লাহ। আপনি আপনার প্ল্যানগুলো বলেছেন, আমি জাস্ট আপনাকে, হয়তোবা আপনি অলরেডি আপনার মাথায় এই প্ল্যানটা আছে। আমি প্রথমবারের মতো যশোর আসলাম, আমার দেখা এবং যশোর সম্বন্ধে অনেক শুনেছি, পড়েছি। জাস্ট একটা ছোট সাজেশন দিব। যশোর অনেক পুরানো শহর, পুরানো একটা মানে এটা টাউন হল বলতে পারেন। 1800 সালে এটা প্রথম মিউনিসিপ্যালিটি হিসেবে পায়, কিন্তু এরও অনেক বছর আগে থেকে অবিভক্ত বাংলার প্রথম স্বীকৃতিপ্রাপ্ত জেলা। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্বাভাবিকভাবেই যেহেতু অনেক পুরনো এস্টাবলিশমেন্ট আছে, ভিন্টেজ বিল্ডিংস আছে, হেরিটেজ বিল্ডিংস আছে, যেগুলো হয়তো বা সময় বিবর্তনে হারিয়ে যেতে পারে, মানে যারা ব্যক্তিগত বিল্ডিং এগুলো ভাঙচুর করতে পারে। হেরিটেজ রক্ষার জন্য আপনি ফোকাস করবেন, এটা আমার আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। যশোরের ঐতিহ্য অবশ্যই এটা ধরে রাখতে হবে, এটাই তো গর্ব, তাই না? যশোর পুরানো শহর, যশোরের ঐতিহ্যকে ধরে রেখে কীভাবে এই শহরকে আধুনিকায়ন করা যায়, সুযোগ সুবিধা বাড়ানো যায়, সেটাকেই করতে পারে। অবশ্যই এই ভৈরব নদ শহর থেকে গেছে, বাইরের দেশগুলোতে তো যে শহরের মাছ থেকে নদী গেছে, শহরের চেহারাই পাল্টে যায়, তাই না? অথচ ভেরি আনফর্চুনেট, আওয়ামী লীগ কী করেছে জানেন? এই ভৈরব নদ খনন করে এটাকে নালা বানিয়েছে। সো আমরা এটাকে খনন করে এটা নদটা উদ্ধার করতে চাই এবং আশেপাশে সেভাবে ওয়াকওয়ে তৈরি করে একটা বিনোদন কেন্দ্র তৈরি করতে চাই। যদিও এটা ধরেন আমার নির্বাচনী এলাকার ব্যাপার না, তারপরে তো আমি যশোরের মানুষ হিসেবে আমার তো দায়বদ্ধতা আছে সমগ্র যশোরবাসীর প্রতি। ভবাদহ জলবদ্ধতা একটা বড় ব্যাপার। মনিরামপুর, কেশবপুর এবং অভয়নগর বিস্তৃত এলাকা সারা বছর পানির নিচে থাকে। এদেরকে জলবদ্ধতা মুক্ত করবার নাম করে শত শত কোটি টাকার অপচয় করেছে আওয়ামী সরকার বিগত দিনগুলোতে। অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রজেক্ট নিয়েছে, সেনাবাহিনীকে দিয়ে প্রজেক্টটা ইনিশিয়েট করা হয়েছে, কাজের গতি নেই। তো একেবারে নির্মোহভাবে, একেবারে জনগণের সাথে কথা বলে, ভুক্তভোগী মানুষের সাথে কথা বলে, তাদের চাহিদাকে বিবেচনায় রেখে এই অঞ্চলে জলাবদ্ধতা সমস্যা সমাধানে ওই অঞ্চলের জনপ্রতিনিধির সাথে আমি সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে চাই। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি এই ব্যস্ত সূচির মধ্যে আমাদেরকে সময় দিলেন, সেজন্য ধন্যবাদ। আমরা কিছুক্ষণ পরে হয়তো রওনা করে ফেলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। যশোর 3 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী তাদের সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম অমিতের সঙ্গে কথা বলছিলাম। তাকে প্রশ্ন করেছিলাম যশোরের হেরিটেজ সম্বন্ধে। তিনি বলেছেন যশোরকে আগাতে হলে অবশ্যই পুরনোকে ধারণ করেই নতুনের দিকে আগাতে হবে, পুরনোকে ধারণ না করে নতুনের দিকে আগাতে পারবেন না।
তিনি কথা বলেছেন সোশ্যাল হারমোনি ক্রিয়েট করার কথা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কথা, সমাজ সুসংগঠিত করার কথা। এছাড়াও তিনি কথা বলেছেন নদীবন্দর স্থাপন থেকে শুরু করে এলাকার রাস্তাঘাট এবং পৌর এলাকার সার্বিক উন্নয়নের ব্যাপারে। এর বাইরে তিনি কথা বলেছেন সার্বিকভাবে যশোরের উন্নয়নের ব্যাপারে। অনেক পজিটিভিটি নিয়েই আমরা এখান থেকে যাচ্ছি, ঠিক যেমনটা আমরা আমাদের আগের এপিসোডে বেশ পজিটিভিটি নিয়ে ভোলা থেকে ব্যাক করেছিলাম। যশোরের পজিটিভিটি সম্বন্ধে আরেকটা জিনিস বলতে চাই, যশোরের মানুষের চাহিদা আমাদের কাছে মনে হয়েছে কম, তাদের বাহ্যিক চাহিদা খুবই কম মনে হয়েছে। তারা বেসিক রিকোয়ারমেন্টস যেটা জীবনযাপনের জন্য ততটুকুই চায় এবং তাদের ভাইপোর কাছ থেকে তারা ততটুকুই আশা করে। বাকিটা দেখা যাবে তারা তাদের ভাইপোকে নির্বাচিত করে নিয়ে আসতে পারেন কিনা 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে। আজ বিদায় নিচ্ছি যশোর 3 আসন থেকে অন রেকর্ড উইথ সাইফুল বাচ্চু। শুকিয়ে যেতে দাও ফুল যেন ঝড়ে